আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? তোমরা সকলে কেমন আছো? আশা করি আমরা সকলে ভালো আছি। আমরা আমাদের পরিচিত বন্ধুদেরকে একটু মেনশন দেই যে ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করি। এতক্ষণ থেকে কারেন্ট ছিল না, এই জন্য ক্লাস স্টার্ট করতে পারিনি। লোডশেডিংয়ের কারণে ক্লাস স্টার্ট করতে পারি নাই, এই জন্য আমরা দুঃখিত। আপনারা একটু দ্রুত, আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করব। আমরা একটু দ্রুত জয়েন হয়ে নিই, আমরা ক্লাস খুব দ্রুত স্টার্ট করব। একটু পরিচিত বন্ধুদেরকে মেনশন দাও। ভাইয়া কত নম্বর ক্লাস বা চ্যাপ্টার কত নম্বর? চ্যাপ্টার হচ্ছে ভাইয়া 13 নম্বরের পার্ট 2 এবং 12 নম্বর। তোমাদের মেবি আর একটা ক্লাস নিলে সম্ভবত তোমাদের সিলেবাস কমপ্লিট হবে সেমিস্টার ফাইনালের। আমি 1 থেকে 9ম অধ্যায় পর্যন্ত নিয়েছিলাম, এরপর শেষ থেকে আবার 15 অধ্যায় থেকে স্টার্ট করতেছি এবং শেষ থেকে সামনের দিকে আসতেছি। আজকে 12 অধ্যায় পর্যন্ত ঠেকাইব। বাকিদের কি খবর? একটু মেনশন দাও তো বাকিদের। দেখো আমরা ক্লাস স্টার্ট করে দিই। মোটামুটি জয়েন হয়েছে অনেকজনই। দেখো, তো 13 অধ্যায়ের প্রথম পার্টে আমি প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা দেখাইছিলাম। ওই প্রমাণটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, একটা 3 স্টার যুক্ত কোশ্চেন। এরপর এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ আছে, সেটা হচ্ছে যে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। এই দুটো করলে 13 অধ্যায় শেষ। 13 অধ্যায়ের আর কোনো পড়াশোনা নাই। তো দেখো ভাইয়া, আমরা স্টার্ট করি। দেখো, শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। ভাইয়া, তাপমাত্রা বৃদ্ধি করলে শব্দের বেগ বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা হ্রাস করলে শব্দের বেগ কমে যায়। তাহলে এই তাপমাত্রার প্রভাবে শব্দের বেগের যে কম বেশি হইতেছে, এই ঘটনাটি নিয়ে এখন আমরা আলোচনা করব। এই বিষয়টা আমাদেরকে একটা সমীকরণের মাধ্যমে প্রতিপাদন করে দেখাইতে হবে যে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, আবার তাপমাত্রা কমলে শব্দের বেগ কমে। এই ঘটনাটাকে আমরা একবার গাণিতিকভাবে প্রতিপাদন করে দেখাইতে হবে। তো চলো আমরা শুরু করে দিই। দেখো, প্রথমে শব্দের বেগ এইটা কি? একক সময়ে শব্দ একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হইতেছে ভাইয়া শব্দের বেগ। তাহলে শব্দের বেগ কি? একক সময়ে একটা নির্দিষ্ট দিকে শব্দ যে দূরত্ব অতিক্রম করে ওইটাকে বলা হয় শব্দের বেগ। তাহলে শব্দের বেগ তো বুঝলাম। এই শব্দের বেগ সম্পর্কে বিজ্ঞানী নিউটন একটা মতবাদ দিয়ে গেছেন। তার মতবাদটা হচ্ছে যে কোনো গ্যাসীয় অথবা বায়বীয় মাধ্যমে শব্দের বেগের যে সঞ্চালন, এইটা হচ্ছে একটা সমুষ্ণ প্রক্রিয়ায় ঘটে। এবং তিনি বলেন যে সমুষ্ণ প্রক্রিয়ার জন্য প্রেসার অর্থাৎ চাপ এবং ভলিউম মানে আয়তন, এই দুইটার গুণফল সবসময় ধ্রুবক হবে। এটা বিজ্ঞানী নিউটন বলছেন। শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কে বিজ্ঞানী নিউটন বলছেন যে শব্দের বেগটা সমুষ্ণ প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চালিত হয়, বা শব্দটা সঞ্চালিত হয় সমুষ্ণ প্রক্রিয়ার মাধ্যমে।
এই সমুষ্ণ প্রক্রিয়ার জন্য চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে ধ্রুবক। এটা বিজ্ঞানী নিউটন বলে গেছেন, তার মতবাদ দিয়ে গেছেন। এখন এইটাকে জাস্ট যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ভাই একটা রাশিমালা চলে এসে যে শব্দের বেগ v ইকুয়াল টু রুট ওভার অফ পি ডিভাইডেড বাই রো। এইটাকে জাস্ট একটু যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন আপাতত তোমরা জানো না যেহেতু, এটা সেকেন্ড সেমিস্টারে উঠলে জানবা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই লাইনটা চলে আসে। তো এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে অনেকটা বড় ক্যালকুলেশন, এটা তোমরা বুঝবে না, জাস্ট এই জন্য ডিফারেন্সিয়েশনটা আমি এখানে স্কিপ করতেছি, বইও স্কিপ করা আছে, এটা লাগবে না, এই জন্য আমি জাস্ট এখানে স্কিপ করলাম। তো ভাইয়া এই সূত্রের সাহায্যে এই যে পি হচ্ছে, এইখানে ভি হচ্ছে শব্দের বেগ, চাপ পি হচ্ছে চাপ, বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ, বা বায়ুমণ্ডলের যে বায়ু আছে তাদের চাপের পরিমাণ, রো হচ্ছে ঘনত্ব, বায়ুমণ্ডলের ঘনত্ব। এখন এই সূত্রের সাহায্যে আমি যদি বায়ুমণ্ডলীয় চাপ এবং ঘনত্বের মান বসাই তাহলে এখানে যদি শব্দের বেগটা আমরা পাবো 280 মিটার পার সেকেন্ড। বাট বায়ুমণ্ডলীয় যে বায়ুমণ্ডলে বা বায়ুতে শব্দের বেগ কি এক্স্যাক্টলি 280 মিটার পার সেকেন্ড? না, বায়ুমণ্ডলে শব্দের বেগের পরিমাণ হচ্ছে ভাইয়া 332 মিটার পার সেকেন্ড। তার মানে নিউটনের সূত্রে কোনো একটা তো গড়মিল আছে, এই গড়মিলের কারণে মানটা আমাদের ভিন্ন বের হয়েছে। তো এই গড়মিলটা বিজ্ঞানী ল্যাপ্লাস একটা সূত্রের মাধ্যমে এই গড়মিলটাকে তিনি সমাধান করে দিয়ে গেছেন, ওইটাকে বলা হয়েছে ল্যাপ্লাসের সংশোধনী সূত্র। তো ল্যাপ্লাসের সংশোধনী সূত্রে বলতেছে ল্যাপ্লাস যে বায়ুমণ্ডলের যে শব্দ যে বেগ আছে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সঞ্চালিত হয়, এবং তিনি বলছেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেসার মানে চাপ, আয়তন এর উপর গামা সমান হচ্ছে কনস্ট্যান্ট। তো নিউটন এবং আমাদের ল্যাপ্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং নিউটন বলছিল সমুষ্ণ প্রক্রিয়া, ল্যাপ্লাস বলছে ওই প্রক্রিয়াটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এগুলো সম্পর্কে বিস্তারিত জানবা যখন তোমরা যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট অথবা পাওয়ার ডিপার্টমেন্টে পড়ো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থার্মোডাইনামিক্স নামে একটা বই আছে, ওইখানে পড়বা 4th সেমিস্টারে। তো ভাইয়া এখন এইটাকে যদি আমরা একটু ডিফারেন্সিয়েশন করি তাহলে রাশিমালাটা দাঁড়ায় শব্দের বেগ v ইকুয়াল টু দাঁড়ায় যে v ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ওমেগা, পি গামা ডিভাইডেড বাই ওমেগা, এইটা সূত্র দাঁড়ায়। এখন এইখানে পি হচ্ছে চাপ, ওমেগা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর জি হচ্ছে এখানে রো হচ্ছে ভাইয়া ঘনত্ব। এগুলো যদি বসে দাও বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ, ঘনত্ব পরিমাণ, ওমেগার মান যদি বসে দাও তাহলে দেখবা, গামার মান যদি বসে দাও তাহলে দেখবা যে এখানে শব্দের বেগের পরিমাণ আসতেছে 332.52 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় বেগের সমান, বায়ুমণ্ডলের শব্দের বেগের সমান। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে নিউটনের সূত্রে একটা ভুল আছে, এই ভুলটা সংশোধন করে দিয়েছে বিজ্ঞানী ল্যাপ্লাস সংশোধন করে বলছে ভি ইকুয়াল টু রুট ওভার অফ পি গামা ডিভাইডেড বাই জি। এই সূত্রের সাহায্যে তুমি বায়ুমণ্ডলের যে কোনো স্থানে শব্দের বেগ নির্ণয় করতে পারবা, এবং এইখানে যদি তুমি শব্দের বেগ নির্ণয় করো এই সূত্রের সাহায্যে তাহলে দেখবা যে প্রতি ক্ষেত্রে 332.52 মিটার পার সেকেন্ড আসতেছে। তো এই সূত্রটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে। আমি একটু মুছে দিতেছি। ল্যাপ্লাসের সংশোধনী সূত্র থেকে, ল্যাপ্লাসের সংশোধনীত সূত্র হতে আমরা ল্যাপ্লাসের সংশোধিত সূত্র হতে জানলাম যে বায়ুমণ্ডলের শব্দের বেগ v ইকুয়াল টু রুট ওভার অফ পি গামা ডিভাইডেড বাই রো। এটা হচ্ছে ল্যাপ্লাসের সংশোধিত সূত্র, এটা থেকে আমরা জানলাম। তো ভাইয়া একটু ফোকাস করো, v ইকুয়াল টু এই যে পি আর এই যে গামা, এটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, এই পুরোটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, ধ্রুবক ধরি, তাহলে ধ্রুবকটাকে বাইরে আনতে পারি। ওই ধ্রুবকটাকে ধরলাম কে রুট ওভার অফ কিছু নাই, মনে 1 আছে ডিভাইডেড বাই রো। তাহলে ভি দেখো এই যে সমান চিহ্ন আছে, আমরা একটা সূত্র একটু জেনারেল যদি ফর্মুলার ক্ষেত্রে ফোকাস করো, এ ইজ প্রপোর্শনাল টু বি, এইখান থেকে আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি। সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা সমান চিহ্ন বসাইতে পারি এবং সাথে একটা ধ্রুবক লাগবে। তো তেমনি আমরা এই কাজটা বিপরীত করব, সমান চিহ্ন থেকে আমরা সমানুপাতিক চিহ্নে যাব, তাহলে এই ধ্রুবক লাগবে, এই যে ধ্রুবক আছে সমান চিহ্ন আছে, তাহলে আমি অবশ্যই এখানে একটা সমানুপাতিক চিহ্ন বসাইতে পারি। সমানুপাতিক চিহ্ন দিলাম, এবার রুট ওভার অফ 1 বাই রো।
তো এখানে রো হচ্ছে ভাইয়া ঘনত্ব, ভি হচ্ছে শব্দের বেগ, অর্থাৎ শব্দের বেগটা কার ব্যস্তানুপাতিক? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ঘনত্ব, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্ব যদি বাড়ে শব্দের বেগটা কমবে, ঘনত্ব যদি কমে তাহলে শব্দের বেগটা বাড়বে। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি। অনেকে সালাম দিছে, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি। দেখো আমি এখানে একটু দেখাইতেছি ভাইয়া। ধরো এইটা হচ্ছে আমাদের একটা পাত্র, এই পাত্রের আয়তন হচ্ছে ভাইয়া 10 লিটার। এই পাত্রের মধ্যে আমাদের কিছু গ্যাস আছে যাদের ঘনত্ব হচ্ছে ρ1। এখানে আরেকটা আমরা পাত্র নিলাম যার আয়তন হচ্ছে 5 লিটার। আসসালামু আলাইকুম ভাই। এবং এখানে কিছু পরিমাণ গ্যাস আছে যাদের ঘনত্ব হচ্ছে ρ2। এখানে যতটুকু গ্যাস আছে ঠিক এখানে ততটুকু গ্যাস আছে। এখানে ধরো 10 কেজি গ্যাস আছে, এইখানেও ভাইয়া 10 কেজি গ্যাস আছে। তাহলে আমাকে বলো কোন পাত্রের ঘনত্ব সবচেয়ে বেশি হবে, কোন পাত্রের গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি হবে? এখান থেকে দেখা বুঝে দিচ্ছে এটা হচ্ছে আয়তন প্রসারণ, যেহেতু আয়তন বেশি তার মানে এখানে গ্যাসের ঘনত্বটা কম হবে। এটা যেহেতু আয়তন কম চাপ দিছে তার মানে গ্যাসের ঘনত্ব বাড়বে। তো দেখো ভাইয়া এই পাত্রের গ্যাসের ঘনত্ব বেশি আর এই পাত্রের গ্যাসের ঘনত্ব কম। এখন এখানে ফোকাস করি, এখানে আয়তন আর এখানকার আয়তনের মধ্যে এই আয়তনটা বেশি আর এই আয়তনটা ভাইয়া কম। তাহলে দেখো আয়তন বাড়লে ঘনত্ব কমে যাইতেছে এবং আয়তন কমলে ঘনত্বটা বেড়ে যাইতেছে। তো এটা আমরা প্র্যাকটিক্যালও দেখলাম, যে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার মাধ্যমে দেখলাম যে আয়তন এবং ঘনত্ব একটা বাড়লে আরেকটা কমে, মানে একটা হচ্ছে একটা অপরটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যেহেতু একটা অপরটার ব্যস্তানুপাতিক তাহলে আমি বলতে পারি যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু ঘনত্ব 1/ρ। ভলিউম ইজ প্রপোর্শনাল টু 1/ρ। ভলিউম কি ভাইয়া? ঘনত্ব, ভলিউম হচ্ছে আয়তন, আয়তন কার ব্যস্তানুপাতিক? ঘনত্বের ব্যস্তানুপাতিক। তো এখানে হচ্ছে ভি, এই ভলিউমটাকে আমি জাস্ট ভি প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি এই ভি প্রাইম ইজ প্রপোর্শনাল টু 1/ρ, 1/ρ এর জায়গাতে আমি ভি প্রাইম বলতে পারি। দেখো ভি প্রাইম বলতে পারি। তো আমি জাস্ট এইখানে লিখতেছি যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/ρ এর জায়গাতে কি লেখা যায় ভাইয়া? ভি প্রাইম। তাহলে রুট ওভার অফ ভি প্রাইম। এখানে ভি প্রাইমটা কি? ভি প্রাইমটা হচ্ছে আয়তন, গ্যাসের আয়তন। ভি প্রাইমটা হচ্ছে গ্যাসের আয়তন। এখন আমরা একটা সূত্র শিখে আসছি যে যদি কোনো গ্যাসের চাপ স্থির থাকে তো সেক্ষেত্রে আমি কিছুদিন আগে তোমাদের একটা ফর্মুলা পড়াইছি, চাপ স্থির থাকলে চার্লসের সূত্র অ্যাপ্লাই করা যায় আদর্শ গ্যাসের উপর। তো সেক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল? যে স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু টি ছিল। তো ভাইয়া ভি ইজ প্রপোর্শনাল টু টি ছিল, তো আমি এখানে ভি এর জায়গায় অবশ্যই টি বলতে পারি বা টি লিখতে পারি। তাহলে আমি লিখলাম যে ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ, এই ভি প্রাইমের জায়গায় অবশ্যই আমি টি লিখতে পারি। তাহলে এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে যদি তাপমাত্রা বাড়াও ভাইয়া গ্যাসের বেগ, যদি তাপমাত্রা বাড়াও তাহলে শব্দের বেগ যে আছে এটা বেগের পরিমাণ বাড়বে, আর যদি তাপমাত্রা কমাও তাহলে শব্দের বেগও কমবে। যেহেতু সমানুপাতিক চিহ্ন আছে তার মানে একটা বাড়লে আরেকটাও বাড়বে, একটা বাড়লে আরেকটা কমবে। তো এইটাই হচ্ছে ভাই আমাদের সম্পর্ক, শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব কিরকম, একটা তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক। ভাই চ্যাপ্টার 3 পার্ট 1 ক্লাসটা নাই কেন প্লেলিস্টে? আচ্ছা তুমি এখানে আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিও, তোমাকে আমাদের প্রতিনিধিরা বলে দিবে সম্পর্কে। তো এইটা আমাদেরকে ভাইয়া মনে রাখতে হবে যে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি। এটা জাস্ট আমি এখন মুছে দিতেছি। তাইলে আমরা জানলাম যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তো ভাইয়া মনে করি যে কোনো গ্যাসের এখন এই যে ভলিউম তার এই যে বেগের সমানুপাতিক,
তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ বাড়ে, তাপমাত্রা কমাইলে শব্দের বেগ কমে। কারণ কতটুকু বাড়ে কতটুকু কমে এই জিনিসটা এখন আমরা একটু প্রতিপাদন করবো বা দেখবো যে কতটুকু বাড়ে কতটুকু কমে। তাপমাত্রা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতেছি, তার বেগটা কতটুকু বাড়বে এই জিনিসটা এখন আমরা একটু দেখবো। আমরা তো জানলাম যে তাপমাত্রা বাড়লে বেগ বাড়ে, তাপমাত্রা কমলে বেগ কমে। এখন কতটুকু বাড়ে কতটুকু কমে জাস্ট ওই জিনিসটা এখন দেখলে আমাদের কাজ শেষ, আমাদের প্রতিপাদন শেষ। ধরি কোনো গ্যাসের আয়তন, তারপরে হচ্ছে ওই গ্যাসের শব্দের বেগ, চাপ, ঘনত্ব যথাক্রমে ভি শব্দের বেগ ভি প্রাইম ঘনত্ব চড়ি। আমরা ধরে নিলাম যে একটা গ্যাস আছে, এখানে একটা গ্যাস আছে, বা এখানে তুমি কথা বলতেছো, এখানে শব্দের বেগ বের করতে চাও। তো এইখানে যে গ্যাসের আয়তনটাকে ভি ধরছি, এখানে গ্যাস যে আছে মানে তুমি শব্দ উৎপন্ন করলা, শব্দের যে বেগ উৎপন্ন হবে ওই বেগের পরিমাণটাকে ভি ধরলাম, একে গ্যাসের চাপের পরিমাণটাকে পি ধরলাম এবং ঘনত্বটাকে রো দ্বারা এখানে প্রকাশ করলাম। তো ভাইয়া আমরা এখানে কি কাজ করতেছি, আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, বৃদ্ধি করার ফলে দেখব যে কতটুকু তার বেগটা বৃদ্ধি পাইছে। তো আমরা ধরে নিলাম যে টি ডিগ্রি সেলসিয়াস, আগে 0 ধরি, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে ভি নট। তো আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, বৃদ্ধি করে দেখব যে কতটুকু শব্দের বেগ বৃদ্ধি পাইছে। তো আমরা টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করব। এখন তুমি 0-র সাথে যদি টি যোগ করো তাহলে অবশ্যই টি এ পাবা। তো 0 লেখার তো দরকার নেই, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার ফলে শব্দের বেগটা হইল ভিটি। এখন আমরা এই ভিটি এর মানটা বের করব, যে কতটুকু শব্দের বেগ বৃদ্ধি পাবে এই মানটাই আমরা এখন বের করব। তো এটা কিভাবে বের করতে পারি, এইটা বের করার জন্য আমাদের এই ল্যাপ্লাসের সূত্রটা সাহায্য নিতে হবে। তো ল্যাপ্লাসের সূত্রটা কি ছিল, ল্যাপ্লাসের সূত্রটা ছিল ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ পি ডিভাইডেড বাই ওমেগা। এটা ছিল ল্যাপ্লাসের যে সূত্রটা বা সংশোধনী সূত্রটা, এটা ছিল। তো আমরা এই সূত্রে একবার এখানে মানগুলো বসে দেব এবং টি তাপমাত্রা বৃদ্ধি করার ফলে যতটুকু মান হবে এটা বসে দেব। দেখি একটু কমেন্টগুলো চেক করি, বাকিদের কি খবর। আমরা কি এই পর্যন্ত বুঝছি, আমরা কি এই পর্যন্ত বুঝছি সবগুলো? আমাকে বলো, এই পর্যন্ত সবকিছু কি বোঝা হয়েছে? কমেন্ট কই, বাকিদের কি খবর? বাকিদের কি খবর, কমেন্ট কই। বাকিদের কি খবর? এগেইন না ভাইয়া, এগেইন। আচ্ছা আমি আবার বলতেছি, দেখো আমি আবার বলতেছি তোমাদের। আমরা একটু আগে দেখছি যে শব্দের বেগ ভি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ বাড়ে, তাপমাত্রা কমালে শব্দের বেগ কমে। তাপমাত্রার সাথে যে শব্দের বেগের সম্পর্কটা, এটা হচ্ছে একটা সমানুপাতিক সম্পর্ক। একটু কিন্তু আগে এটা প্রতিপাদন করে দেখে আসছি, তোমাদের দেখাইছি। তো আমরা জানলাম যে তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ বাড়ে, কমাইলে কমে। তো কতটুকু বাড়বে বা কতটুকু কমবে এই জিনিসটা এখন আমরা বের করতে চাই। তো বের করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে, যে ধরি মনে করি কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে ভাইয়া ভি, এটা এখানে একটা গ্যাসের পাত্র চিন্তা করে না, এর আয়তন ধরে নাও ভি। ওইখানে তো শব্দ আছে, শব্দ যদি উৎপন্ন হয় ওর তো একটা বেগ থাকবে, শব্দের বেগের পরিমাণটাকে ভি প্রাইম ধরছি, এই চাপটাকে পি ধরছি এবং ঘনত্বটাকে, সেখানে ঘনত্ব যে ছিল গ্যাসের ঘনত্বর পরিমাণটাকে আমি রো ধরছি। এখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করে দেখব যে তার বেগ পরিবর্তন হয় কি না বা কতটুকু পরিবর্তন হয়। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে আমি ভি নট ধরলাম।
আর টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার ফলে শব্দের বেগটাকে আমি ভিটি ধরলাম। এখন এই যে তাপমাত্রা বৃদ্ধি করছি বা তাপমাত্রা বৃদ্ধি করছি, তো শব্দের বেগ পরিবর্তন হবে, আর ওই পরিবর্তনটা আমরা বের করব। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি ভি নট হয়, তাহলে এখানে শব্দের বেগের ফলে তাপমাত্রার পরিবর্তনের ফলে শব্দের বেগ কতটুকু পরিবর্তন হবে তার পরিমাণটা বের করবো। কিভাবে বের করবো? এই সূত্রের সাহায্যে, ভি ইজ প্রপোর্শনাল টু টি। তো ভি এর ভ্যালু কত এখানে ভাইয়া? ভি নট প্রপোর্শনাল টু টি। টি এর ভ্যালু এখানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রিকে যদি আমি কেলভিনে কনভার্ট করি, কেলভিনে কনভার্ট করার জন্য 273 ভাইয়া দ্বারা যোগ করলে হয়ে যায়। তুমি সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে চাও তাহলে 273 যোগ করলে সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়া যায়। তো আমি এটা যোগ করলাম, যোগ করার ফলে এটা একটা সমীকরণ পাইলাম। এবার এই যে ঘটনাটা, তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার ফলে এর যে বেগটা হয়েছে ভিটি। এবার তাপমাত্রা বৃদ্ধি করার ফলে বেগ কতটুকু বৃদ্ধি পাইলো তার পরিমাণটা বের করব। কিভাবে বের করবো? এই সূত্রে বসাও। এই সূত্রে যদি বসাও তাহলে ভি এর জায়গায় কি হবে ভাইয়া? ভিটি ইজ প্রপোর্শনাল টু টি। টি এর জায়গায় কতটুকু হবে? টি এর ভ্যালু কতটুকু ভাইয়া? দেখো তো এখানে টি এর ভ্যালু হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস। টি ডিগ্রি সেলসিয়াস মানে কি ভাইয়া জানো? সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার জন্য তোমাকে 273 দ্বারা যোগ করতে হবে। ভাইয়া একটু সাজায় লিখলে ভালো হইতো। আচ্ছা, আমি সাজায় লেখার ট্রাই করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি একটু সাজায় লেখার ট্রাই করব। এখন এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি। এটাকে টি দিলে হবে, বোঝা যাইতেছে না। তো ভাইয়া দেখো, এই সমানুপাতিক চিহ্নগুলো তুলে দিয়ে একটা ধ্রুবক লেখা যায়। এই ধ্রুবকটাকে ধরলাম যে কে, এখানে কে একটা ধ্রুবক তুমি লিখতে পারো। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক লিখতে পারো। দেখো এখানে একটু লেখা দিতেছি। এটাকে তুমি সমানুপাতিক এই জায়গায় লিখলে মনে হয় বেটার হবে। মেবি মনে হয় এই জায়গায় লিখলে বেটার হবে। ভি ইজ প্রপোর্শনাল টু, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন বসাইতে গেলে একটা ধ্রুবক লাগবে। ধ্রুবকটা হচ্ছে কে ইন্টু টি। এখন এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে শব্দের বেগ ভি নট পায়, ভি নট পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এখানে বসে দাও যে বেগের মান কত? ভি নট ইজ ইকুয়াল টু কে ইন্টু তাপমাত্রা হচ্ছে কত? 0। এই যে 0 প্লাস 273। ভাইয়া সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে অবশ্যই কি করা লাগে? 273 দ্বারা যোগ করা লাগে। তো ক্যালকুলেট করো, এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো। এরপর এইখানে কি কাজ করছো? তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, যার ফলে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পাইছে? ভিটি পরিমাণ। তাহলে এখানে বেগের পরিমাণ কতটুকু? ভিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু তাপমাত্রার পরিবর্তন কত? টি ডিগ্রি সেলসিয়াস। টি ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 0 প্লাস 273। ও সরি, টি এর সাথে এখানে হবে, টি এর সাথে হবে 273। ভাই একটু টিস্যু দেন তো, গাও ঘামতেছে আমার। আরে ভাই পানি গেল নাকি? তাহলে এখানে দাঁড়ালো 273 প্লাস টি। কে লেখার দরকার নেই এখানে। কে এর মান ধরো 1, কে এর মান হচ্ছে কনস্ট্যান্ট, এর মান হচ্ছে 1। তাহলে এখানে 1 বসে দাও 1, এখানে 1 বসে দাও 1। লেখার দরকার নেই, 1 লেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 2 ভাগ 1 করো, করলে কি সুবিধা? তুমি তাপমাত্রার যে পরিবর্তন কতটুকু এটা বের করতে পারবা। এটা একটু মুছে দিই তাহলে। এটা কি বুঝছি? আমাকে আরেকবার বলো যে বুঝছি কি না। যদি না বুঝি থেকে আরেকবার বুঝাবো, সমস্যা নেই।
বলো তো বুঝছি কি না? এই প্রমাণটা একটু ক্রিটিক্যাল আছে। এটা তো বুঝছি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। শব্দের বেগ তাপমাত্রার সমানুপাতিক, তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ বাড়বে, তাপমাত্রা কমাইলে শব্দের বেগ কমবে, এটা তো দেখে দিছি। এখন কতটুকু বাড়বে কতটুকু কমবে তার পরিমাণটা বের করবো। ওই জন্য আমরা ধরে নিলাম যে কোনো গ্যাসের আয়তন ভি, শব্দের বেগ ভি প্রাইম, তো গ্যাসের চাপের পরিমাণ ধরে নিয়েছি পি, এবং গ্যাসের ঘনত্ব পরিমাণ রো ধরছি। এখন গ্যাসের তাপমাত্রা ছিল 0°C, তো ছিল ওইখানে তখন শব্দের বেগ ছিল ভি নট। তো আমরা তাপমাত্রা 0°C থেকে বৃদ্ধি করছি, কতটুকু বৃদ্ধি করছি? T°C। তাহলে এখানে T°C যেহেতু বৃদ্ধি করছি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে বেগও বৃদ্ধি পাবে, তো বেগ বৃদ্ধি হয়েছে ভিটি পরিমাণ। তো আমরা এই দুইটা কেস বা ঘটনার জন্য শব্দের বেগের সাথে তাপমাত্রার পরিবর্তনটা কতটুকু হবে সেটা বের করব। কিভাবে বের করবো? এই সূত্রের সাথে, ভি ইজ প্রপোর্শনাল টু টি। কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইলো সেটা কিভাবে বের করবা? বেগ থাকলে তাপমাত্রার সাহায্যে এই সূত্রটার সাহায্যে তুমি বেগ বৃদ্ধির পরিমাণটা বের করতে পারবা। তো এই কাজটা করছি, এইটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো, 1 নম্বর দিতে পারো। এখানে দিবে 1 হতে ভি ইজ প্রপোর্শনাল টু লেখা যায় টি, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি। এখানে জাস্ট আমি মানগুলো বসে দিছি এই কেজের জন্য, এটা প্রথম কেজের জন্য মানগুলো বসে দিছি এখানে এই সূত্রে। এটা হচ্ছে দ্বিতীয় কেজ, দ্বিতীয় কেজের জন্য মানগুলো বসে দিছি এই সূত্রে। এখন 2 নংকে আমি 1 নং দ্বারা ভাগ দিব। দুই ভাগ 1 করে পাই, তো 2 নম্বর সমীকরণটা কি ভাইয়া? ভিটি। 1 নম্বর সমীকরণ হচ্ছে ভি নট ইজ ইকুয়াল টু, ডান পাশে ছিল টি প্লাস 273, এখানে ছিল 273, এখানে ছিল রুট। তো ভাইয়া এটাকে মুছে দেই। তো ভাইয়া আমাদের কাজ হইতেছে, ভাইয়া দেখো একটু ফোকাস করো, এইটা দ্বারা এটাকে ভাগ করা, এটা দ্বারা এটাকে ভাগ করা, তাহলে ভিটি ডিভাইডেড বাই, এখানে কি ছিল? এখানে কিন্তু সূত্রের রুট ছিল, আমি কিন্তু ভুল করে দেইনি, মনে ছিল না। এখানে তো ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি ছিল, আমার মনে ছিল না। সূত্রে কিন্তু প্রতিপাদনে আমি দেখাইছি, ভিডিওটা পরে দেখতে পারো যে প্রতিপাদনে রুট দিছিলাম। তো আমি ভিটি ডিভাইডেড বাই ভি নট সমান রুট ওভার অফ, এই যে ভাইয়া এইটাকে আমি জাস্ট সেপারেট করে দেবো, টি ডিভাইড বাই 273 প্লাস 273 ডিভাইড বাই 273। এটা যদি ক্যালকুলেট করো তাহলে ভিটি ডিভাইড বাই ভি নট ইকুয়াল টু দাঁড়াইতেছে টি ডিভাইড বাই 273 প্লাস দাঁড়াইতেছে, এটা ক্যালকুলেট করলে 1, এখানে রুট ছিল। তাহলে আমরা ভিটি এর মান পাইলাম এবং ভি নটের মান পাইলাম, ভিটি ডিভাইড বাই ভি নটের মান পাইলাম এটা। এটা এতটুকু বুঝছো কি? যে গরম, আমরা এতটুকু বুঝছি কি? না বুঝে থাকলে ভিডিওটা আরেকবার দেখে নিও, তাহলেই তো হবে, আরেকবার দেখলেই তো হয়ে যাবে। তো ভিটি ডিভাইড বাই ভি নট সমান, দেখো রুটটাকে পাশে পার করে দিলে কি হবে? হাফ হবে। রুটটাকে যদি পাওয়ার করে দাও তাহলে হাফ হয়ে যাবে, টি ডিভাইড বাই 273 প্লাস 1 এর উপর আসতেছে হাফ। তো ভাইয়া এইটা একটা পদ, এইটা একটা পদ, এখানে কয়টা পদ? 2টা পদ। যেহেতু 2টা পদ তার মানে এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি, তাহলে এর দ্বিপদী রাশির উপর পাওয়ার আছে হাফ, এর আমাদেরকে বিস্তৃতি করতে হবে। এটাকে 2 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ দিতে পারো, এটাকে আমাকে বিস্তৃতি করতে হবে, বিস্তৃতি করে এর মানটা বসে দিলেই আমাদের সমীকরণটা প্রতিপাদন হয়ে যাবে। তো চলো এটার বিস্তৃতি করি। আমি এটাকে 1টাকে সামনে লিখলাম প্লাস টি ডিভাইড বাই 273, এটাকে পরে লিখলাম, এর উপর পাওয়ার আছে হাফ, একটা পদ একটা পদ, 2টা পদ, 2টা পদের বিস্তৃতি কিভাবে? এটা 2টা পদ যেহেতু এটা দ্বিপদী, দ্বিপদী বিস্তৃতি আমরা কিভাবে করছি দেখো তো, 1 প্লাস এক্স এর উপর এন, এটার বিস্তৃতি আমরা কিভাবে করছি? 1 প্লাস এন এক্স প্লাস এন এক্স স্কোয়ার, এভাবে করে নাই?
এটা হচ্ছে বিস্তৃতির সূত্র। এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এর বিস্তৃতি হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন এক্স স্কোয়ার প্লাস এন এক্স কিউব, এভাবে যাইতে থাকবে ডট 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 করে। তো এইটা পদের আমরা বিস্তৃতি করবো, তাহলে 1 প্লাস এন বলতে এখানে কত, হাফ, এক্স বলতে কী ছিল এখানে ভাইয়া, টি ডিভাইড বাই 273। তো আমাদের এই দুইটা পদ পর্যন্ত বিস্তৃতি করলে হবে, আমাদের বেশি পদ পর্যন্ত বিস্তৃতি করা লাগবে না। তো জাস্ট এখানে বিস্তৃতি করলাম, করার ফলে থাকতেছে 1 প্লাস, এটা ক্যালকুলেট করলে উপরে থাকতেছে টি 273 প্লাস গুণ দেবে 2, তাহলে মেবি 500 কত বেড়ায়, 546 বেড়ায় মেবি 546। তাহলে আমরা এইটার বিস্তৃতির রেজাল্ট পাইলাম এইটা। তো জাস্ট এইটা এখানে বসে দিবা, বসে দিলেই হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে এইটা এখানে একটু বসে দিই, যে ভিটি ডিভাইডেড বাই ভি নট ইজ ইকুয়াল টু, দেখে একটু কমেন্ট চেক করি। সৌরভ সরকার বলছে হ্যাঁ। সৌরভ সরকার বলছে হ্যাঁ। এইটার বিস্তৃতির রেজাল্ট কতটুকু পাইলাম ভাইয়া, 1 প্লাস টি ডিভাইড বাই 556, 1 প্লাস টি ডিভাইড বাই 546, সরি, এরপর a1 প্লাস 546। তো এখানে রুটটা ছিল, রুটটাকে হাফ করে নিয়েছি। এখান থেকে আমি বলতে পারি যে ভিটি ইজ ইকুয়াল টু ভি নট, দেখো এটা ভাগ আছে, এই পাশে আসলে গুণ হবে, ভি নট 1 প্লাস, এখানে টিটা কই, ও সরি টিটা একটু দেই নাই, টিটা উপরে ছিল এখানে দেই নাই, এখানে হবে আমাদের টি, তাহলে টি ডিভাইড বাই 546। তাহলে এইখানে যদি একটু ক্যালকুলেট করি, তাহলে ভিটি সমান কি দাঁড়ালো আমাদের, ভি নট। ভি নট হচ্ছে কি ভাইয়া, দেখো তো, ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড ইন্টু 1 প্লাস, এইটা দেখো ভাইয়া, এই যে 1 উপরে মনে 1 ধরতে পারো, 1 ডিভাইডেড বাই 596, এটা ক্যালকুলেট করলে 0.00018 বেড়াইতেছে, এবং এর সাথে টি আমাদের গুণ অবস্থায় আছে। এখন এইটা আর এইটা যদি যোগ করো, তাহলে দাঁড়িয়ে দিচ্ছে ভিটি ইকুয়াল টু 332, এখানে থাকতেছে আমাদের 0 ইন্টু 0.0166t, এটা থাকতেছে। এখানে আমাদের তো যোগ ছিল, তাহলে এটা যোগ হবে মেবি, দেখো এটা যোগ ছিল, যোগ হবে, এর সাথে এটা হবে গুণ একবার হবে, অ্যান্ড দেন ওইটার সাথে হবে। তো আমরা এখান থেকে বলতে পারি যে ভাইয়া, যে 300, ওই যে দেখ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের পরিমাণ হচ্ছে 0.0166 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডের জন্য। এই হচ্ছে আমাদের সমীকরণ, বলো বুঝছি কি না? যদি না বুঝে থেকে আরেকবার বুঝে দিব, সমস্যা নাই। কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। এটাকে মুছে দাও, এটার সাথে এর গুণ করে দিবা, এরপর সাথে ক্যালকুলেট করে দিবা। বুঝি নাই ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাদের আর একবার দেখাইতেছি, দেখো আর একবার বিষয়টাকে বুঝে দিতেছি। এখানে একটু ইউজ করি, এখানটা জি 20 মিনিট। আমরা ভাইয়া শুরুতে একটা সমীকরণ প্রতিপাদন করছি, সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি। এই প্রতিপাদনটা তো সবাই বুঝছি, এটা তো কোনো প্যারা নাই। এরপর যত প্যারা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এটা প্রতিপাদন করছি, এটা দেখাইছি ভালো করে শুরুতে। এরপর আমরা এটা হচ্ছে কি ভাইয়া, যে তাপমাত্রা বৃদ্ধি করলে শব্দের বেগ বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করলে শব্দের বেগ হ্রাস পায়, এটা হচ্ছে সম্পর্ক। এখানে ভি হচ্ছে শব্দের বেগ, টি হচ্ছে তাপমাত্রা, টি হচ্ছে ভাইয়া এখানে তাপমাত্রা। তো তাপমাত্রা বৃদ্ধি করলে শব্দের বেগ বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস করলে শব্দের বেগ হ্রাস পাবে, এইটা হচ্ছে আমাদের সেই সম্পর্কটা তোমাদের দেখাইছি শুরুতে ভালো করে। এখন তাপমাত্রা আমি বৃদ্ধি করছি, কতটুকু শব্দের বেগ বৃদ্ধি পাবে তার পরিমাণটা আমরা একটু বের করতে চাই। তো ভাইয়া ধরো এইটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রের
যে ভলিউম ছিল ভি, এই পাত্রের যে গ্যাস ছিল, গ্যাসের চাপের পরিমাণ পি, ঘনত্ব ছিল রো, এই পাত্রের আমরা ঘনত্ব রো ধরছি এবং এই পাত্রের শব্দের বেগটাকে ভি প্রাইম ধরছি। এই পাত্রের যে আনুমান ডাটাগুলো এগুলো আমি ধরে নিছি, এগুলো তো হচ্ছে মনে করা লাগবে বা ধরে নিতে হবে। এরপর আমাদের কাজ হইতেছে ভাইয়া যে আমরা ধরে নিলাম যে ধরি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা হচ্ছে ভাইয়া ভি নট। এটাও ধরে নিছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা হচ্ছে ভি নট। এখন টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা হচ্ছে ভিটি, এইটাও ধরে নিছি। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি ভি নট হয়, তাহলে শব্দের বেগের সাথে তাপমাত্রার পরিবর্তনের যে সম্পর্কটা আছে এই সমীকরণে বসে দিলে তো তুমি তাপমাত্রা বৃদ্ধি করছো, কতটুকু তার বেগ বৃদ্ধি পাবে তার পরিমাণটা পেয়ে যাবা। ঠিক সেমভাবে এই কেজের জন্য টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের পরিবর্তন হচ্ছে ভিটি পরিমাণ। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করছো, শব্দের বেগের পরিবর্তন হচ্ছে, কতটুকু পরিবর্তন হবে এই সূত্রের সাহায্যে বের করবো। এই সূত্রের সাহায্যে তুমি তাপমাত্রার পরিবর্তন বের করতে, তাপমাত্রার পরিবর্তন যদি তাপমাত্রার পরিবর্তন করাও তাহলে শব্দের বেগের যে পরিবর্তন এই সূত্রের সাহায্যে তুমি বের করতে পারবে। তো এখানে বসাইতেছি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1a, একবার এই কেজের জন্য তুমি এই সূত্রের মানগুলো বসাবা, আরেকবার এই কেজের জন্য এই সূত্রের মানগুলো এখানে বসাবা। তো এই কেজের জন্য আমি যদি সূত্রে এগুলো বসাই তাহলে কি দাঁড়ায়, 1a v is proportional to ছিল t root t, v is proportional to ছিল root t। তো দেখো মাফ কর লেখায় না, v is proportional to ছিল root t ভাইয়া। দেখো সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি সমান চিহ্ন লিখতে পারি, v is equal to k into t লিখতে পারি। তো এখানে হচ্ছে k এর মান ভাই হচ্ছে একটা যে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এর মান হচ্ছে 1 হতে পারে বা যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাহলে আমি বলতে পারি v is equal to প্রপোর্শনাল চিহ্নটা, আচ্ছা প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিতে হবে। তাহলে আমি বলতে পারি, ও সরি এইখানে একটু মিস্টেক হয়েছিল। তাহলে আমি কে এর মান যদি 1 চিন্তা করি, এখানে যদি বসাই তাহলে v is equal to root over of t, এটা লিখতে পারি v is proportional to is equal to root over of t। এখানে লিখে দিবা যে v is equal to root over of t, এটা বলতে পারো। তো এই সূত্রে এখন এই কেজের মানগুলো বসে দিবা। তাপমাত্রার পরিবর্তন কত ভাইয়া, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে √0। এই সেলসিয়াস আছে এইটাকে আমাকে কেলভিনে কনভার্ট করতে হবে, এই জন্য 273 দ্বারা যোগ করছি। এবং ভলিউমের পরিবর্তন, বেগের পরিবর্তন কতটুকু হচ্ছে 0, ভি নট। এই দেখো বেগের মান হচ্ছে ভি নট, তাহলে ভি নট, এটাকে 1 নম্বর সমীকরণ। এরপর এই কেসটাকে এখানে বসে দিবা। এখানে এই যে সূত্র কি, সূত্রে ছিল ভি ইজ ইকুয়াল টু √t, ভি এর মান কত এখানে ভিটি, √t, টি এর মান হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, টি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে 273 দ্বারা যোগ করা লাগে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 2 কে আমরা 1 নং দ্বারা ভাগ করছি, ভাগ করলে আমরা কতটুকু তাপমাত্রা সাপেক্ষে যার বেগের পরিবর্তন ঘটবে বা বৃদ্ধি ঘটবে তার পরিমাণটা বের করতে পারবো। এই যে 2 ভাগ 1 করে দিছি, এই যে ছিল দেখো 2, এই যে ভিটি ভাগ হচ্ছে ভি নট, এরপর রুট দেখো এর মানটা হচ্ছে এতটুকু, এর মান হচ্ছে এতটুকু, জাস্ট এখানে বসে দিছি। এরপর এটাকে সেপারেট করে দিছি, আলাদা করে দিলে এটা টার্ম আসে। এখন আসে রুট, এটাকে আমি পাওয়ার আকারে করে দিলাম, পাওয়ার আকারে করে দিলে কি রুটটা হাফ হয়ে যায়, হাফ হইলো। তাহলে এইটা একটা পদ প্লাস এইটা একটা পদ, দুইটা পদের, যেহেতু এটা 2টা পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশিমালা, তার মানে এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি। তো দ্বিপদী রাশির আমরা বিস্তৃতি করব, বিস্তৃতি তো একটু আগে দেখাইছি সুন্দরভাবে, বিস্তৃতি করে রেজাল্ট আনছি, রেজাল্ট আনার পর আমি দেখছি যে এইটা থাকে যে 1 + t/546 থাকে। এখন এই ভিটি সমান হচ্ছে ভি নট ইন্টু 1 + t/546, জাস্ট এটাকে গুণ করে দিচ্ছি, গুণ করে দিয়ে আমাদের এইটার রেজাল্ট আসতেছে। তো এইখান থেকে তুমি এইটাই বলবা যে যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তাহলে শব্দের বেগ 0.0166 পরিমাণ বৃদ্ধি পায়। সরি এই পয়েন্টটা একটু মানটা ভুল হয়েছে মনে হয়, এটা হচ্ছে 0.16 হবে, 0.16t, 0.61, ও 61 হবে। এটা একটু মানটা আমার খাতে ক্যালকুলেটর নাই, তো থাকলে তো বের করে দিতাম, সমস্যা নেই, ক্যালকুলেটর নাই এই জন্য একটু অসুবিধা হয়েছে। তাহলে আশা করি এটা বুঝছি, যদি না বুঝে থেকে আরেকবার পুরোটা টেনে নিও, দেখে নিও।
কমেন্ট করো। আচ্ছা এটা মুছে দিই, এটা আরেকবার বুঝে নি। আর এটা আশা করি তো এটা বোঝার কথা, এটা কোনো প্যারা না হওয়ার কথা। বাট এই সমীকরণটা একটু প্রতিপাদনটা একটু ঝামেলা, একটু প্যারা 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 মনে হয়। বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে একবারে এরকম না, এটা হচ্ছে 2 স্টার যুক্ত কোশ্চেন। এই অধ্যায় থেকে 13 অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সমুদ্রের গভীরতা, প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়, ওইটা হচ্ছে 3 স্টার যুক্ত কোশ্চেন। আমরা তো আমাদের 12 থেকে 13টা কোশ্চেন দাগিয়ে দিব, সেখান থেকে মাস্ট বি তোমরা 7টা কমন পাবা। তার মধ্যে 3 স্টার যুক্ত একটা কোশ্চেন হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়, এটা হচ্ছে 3 স্টার। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা স্কিপ করতেও পারো। বাট আমি বলবো স্কিপ করার দরকার নেই, যেহেতু কষ্ট করতেছো দেখতেছো, তাহলে এখান থেকে কেন স্কিপ করবা? এটা এমন একেবারে খুব বেশি কঠিন এমনটাও না। তো দেখো ভাইয়া, এবার আমরা একটু 12 অধ্যায়ের দিকে প্রবেশ করতেছি, একটু 12 অধ্যায়ের দিকে। এইটা করলে আমাদের শেষ। এই 12 অধ্যায়ের যে প্রমাণটা, এটা খুবই ইম্পর্টেন্ট, একদম 3 স্টার যুক্ত। অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এইটা খুবই ইম্পর্টেন্ট, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 3 স্টার যুক্ত কোশ্চেন। তোমাদের বলছি 12 থেকে 13টা কোশ্চেন দাগে দিব, তার মধ্যে এইটাও একটা। প্রতিধ্বনির সাথে সমুদ্রের গভীরতা, ওইটা একটা, এটা একটা। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা কোশ্চেন মাস্ট বি আসবে। এই সমীকরণটা হচ্ছে y = a sin 2π/λ ইন্টু vt ± x। তো এই সমীকরণটা আমরা এখন প্রতিপাদন করব। তো y কি ভাইয়া? y হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ, এটা দেখে দেব, চিত্র যখন আঁক করব তখন দেখে দেব। এ হচ্ছে বিস্তার, v হচ্ছে শব্দের বেগ, সরি এটা হচ্ছে তরঙ্গের বেগ, আর x হচ্ছে রৈখিক বিস্তার। এগুলো দেখে দেব, চিত্র যখন আঁক করব তখন দেখে দেব। তো শুরুতে এই সমীকরণটা প্রতিপাদনের পূর্বে তরঙ্গ বিষয়টি কি একটু জেনে আসি, এরপর অগ্রগামী তরঙ্গ, তারপর বেসিক, তারপরে প্রতিপাদনের দিকে যাব। তো তরঙ্গটা কি ভাইয়া? আমরা যদি একটা পুকুরের মধ্যে ঢিল ছড়ি, তাহলে দেখবা যে পুকুরের মধ্যে এরকম ঢেউয়ের সৃষ্টি হইতেছে। তো মূলত এই ঢেউগুলোই হচ্ছে আমাদের ওয়েভ বা তরঙ্গ। মূলত এই ঢেউগুলোই হচ্ছে আমাদের ওয়েভ বা তরঙ্গ। তরঙ্গের ডেফিনিশন বলতেছে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত না হয়ে যদি এক কণা অন্য কণাকে শক্তি ট্রান্সফার করে, তবে তাকে ওয়েভ বলে। তো তরঙ্গটা কিভাবে সৃষ্টি হয়েছে? অনেকগুলো কণার মুভমেন্ট বা আন্দোলনের মাধ্যমে। দেখো এই যেখানে কণা কণা, এখানে কণা, অনেকগুলো কণা আছে। এই কণাগুলো একবার উপরের দিকে উঠতেছে, আরেকবার নিচের দিকে নামতেছে। এই কণাও একবার উপরের দিকে উঠতেছে, আরেকবার নিচের দিকে নামতেছে। সেম প্রত্যেকটা কণার কাজ হইতেছে একবার উপরের দিকে ওঠা, আরেকবার নিচের দিকে নামা। দেখো উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে, যার ফলে একটা ওয়েভ বা ঢেউয়ের সৃষ্টি করতেছে। তো এই যে কণাগুলো, এই কণাগুলো শুধুমাত্র আন্দোলিত হচ্ছে, উপরের দিকে ওঠা বা নিচের দিকে নামা মানে আন্দোলিত হওয়া, শুধুমাত্র আন্দোলিত হচ্ছে। কিন্তু কণাগুলো সামনের দিকে আগাইতেছে না বা পাছাইতেছে না। যেহেতু আগাইতেছে না বা পিছাইতেছে না, তার মানে এরা স্থানান্তরিত হচ্ছে না, শুধুমাত্র নিজেদের স্থান থেকে আন্দোলিত হচ্ছে এবং এক কণা আরেক কণাকে শক্তি ট্রান্সফার করার মাধ্যমে এইভাবে একটা ওয়েভ বা ঢেউয়ের সৃষ্টি করতেছে। তাহলে আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে একটা ওয়েভ বা ঢেউয়ের সৃষ্টি হয়। এখন অগ্রগামী তরঙ্গটা কি? দেখো অগ্রগামী তরঙ্গ হচ্ছে যে তরঙ্গটা সময়ের সাথে সামনের দিকে অগ্রসর বা গতিশীল, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তুমি যদি পুকুরের মধ্যে ঢেউ ছোড়ো, তাহলে দেখবা যে এইভাবে তরঙ্গটা সামনের দিকে যাইতে আছে। তাহলে সময় যত যাইতেছে তরঙ্গটা সামনের দিকে যেহেতু আগাইতেছে, এই জন্য এটাকে বলা হইতেছে ভাইয়া অগ্রগামী তরঙ্গ। তাহলে আশা করি অগ্রগামী তরঙ্গের কনসেপ্টটাও ক্লিয়ার। এবার অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রতিপাদন করতে হবে। এবার একটু সমীকরণের দিকে ফোকাস করো। তো এই সমীকরণটা প্রতিপাদনের পূর্বে আমাদেরকে তরঙ্গের যে গতি সম্পর্কে জানতে হবে। এটা এখন আমরা প্রতিপাদন করব, অগ্রগামী তরঙ্গের সমীকরণ বা তরঙ্গের গতির সমীকরণটা প্রতিপাদন করব। এই যে তরঙ্গের যে গতি বা মুভমেন্টটা আছে, এটা কীরকম? এই গতিটা হচ্ছে ভাই একটা পর্যাবৃত্ত গতি। কেমনে? দেখো কণাগুলো একটা নির্দিষ্ট সময় উপরের দিকে এবং একটা নির্দিষ্ট সময় ঠিক নিচের দিকে। তো একটা নির্দিষ্ট সময় একই পথের উপরের দিকে এবং একটা নির্দিষ্ট সময় একই পথের নিচের দিকে আন্দোলিত হচ্ছে। এই আন্দোলনটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্তের গতি যখন সরল দোলকের ক্ষেত্রে ছিল, সরল দোলকের ক্ষেত্রে আমরা পর্যাবৃত্ত গতি বলছি কিভাবে? সরল দোলকের গতি ছিল একটা পর্যাবৃত্ত গতি। কেমনে? কারণ এটা একটা নির্দিষ্ট সময় একই যে পথ দিয়ে যায় তার ঠিক বিপরীত দিকে একই সময় অর্ধেক পথ তার বিপরীত দিকে আন্দোলিত হয়। একটা নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে আন্দোলিত হলে সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি।
তো এই তরঙ্গের ক্ষেত্রেও এই মাধ্যমের যে কণাগুলো এগুলো একটা নির্দিষ্ট সময় উপরের দিকে এবং একটা নির্দিষ্ট সময় একই পথের বিপরীত দিকে আন্দোলিত হচ্ছে। যেহেতু এরা একটা নির্দিষ্ট সময় উপরের দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে আন্দোলিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি। তো তার মানে আমরা যদি কোনোভাবে পর্যাবৃত্ত গতির সমীকরণ বের করতে পারি তাহলেই তরঙ্গের সমীকরণ বের হয়ে যাবে। যেহেতু তরঙ্গের গতি হচ্ছে এক প্রকার পর্যাবৃত্ত গতি, তাহলে পর্যাবৃত্ত গতির সমীকরণ বের করাই মানে হচ্ছে তরঙ্গের সমীকরণ বের করা। তো চলো একটু পর্যাবৃত্ত গতির সমীকরণ বের করে আসি। তো দেখো ভাইয়া, এই যে একটা কণা এখান থেকে সে যাত্রা শুরু করে এখানে আসলো, আবার এখান থেকে সে যাত্রা শুরু করে এখানে আসলো। তো এর গতিটা হবে একটা পর্যাবৃত্ত গতি। ধরো এখানে আমি আমার হাতে সুতা রেখে একটা বস্তুকে এইভাবে দুলাইতেছি, তাহলে অবশ্যই এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি হবে। জাস্ট আমরা একটা দোলন নিয়ে কাজ করব। তো এইটা হচ্ছে তার সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব ওইটাকে বলা হয় বিস্তার। তো সাম্যাবস্থা থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে বিস্তার পয়েন্ট, এটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। বিস্তার এর ইংরেজি নাম হচ্ছে অ্যাম্প্লিটিউড, ওইটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। অ্যাম্প্লিটিউড এখানে প্রথম লেটার এ দ্বারা বিস্তারকে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে তার বিস্তার, এতটুকু হচ্ছে বিস্তার। এটা মার্কারগুলো সমস্যা নাকি? ধরো ভাইয়া এই কণাটা এখান থেকে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট সময় পর, বা ধরলাম আমি টি সময় পর গিয়ে এইখানে পৌঁছালো, এখানে পৌঁছার ফলে সে সাম্যাবস্থার সাথে থিটা পরিমাণ এখানে কোণ উৎপন্ন করছে। তো আমরা বের করতে চাই কি ভাইয়া, এই সরল দোলকটার সমীকরণ বের করতে চাই। সরল দোলকের সমীকরণ মানে সাম্যাবস্থা থেকে সরণের মান, সাম্যাবস্থা থেকে সরণের মানই হচ্ছে তার সমীকরণ। তো সাম্যাবস্থা এইটা হচ্ছে এইটা, তার শেষ অবস্থান হচ্ছে এইটা। তো সাম্যাবস্থা থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তার সমীকরণ। তাহলে এইটা হচ্ছে তার সমীকরণ। একটু মার্কারগুলো দেখো তো। তাহলে এইটা হচ্ছে তার সাম্যাবস্থা থেকে সরণের মান। এই সরণটাকে ওয়াই দ্বারা প্রকাশ করলাম। এই ওয়াই এর মান বের করলে আমরা সমীকরণের মানটা বের করতে পারবো। তো এই ওয়াই এর মানটা বের করাই হচ্ছে আমাদের কাজ। একটু ফোকাস করো ভাইয়া, দেখো এটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইটা যদি ব্যাসার্ধ এ হয়, অবশ্যই এইটাও হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, মানে এইটাও ব্যাসার্ধ। তাহলে এইটা যদি এই ব্যাসার্ধ যদি দৈর্ঘ্যটা এ হয়, এইটাও হবে এ। তাহলে আমাদের সমকোণের বিপরীত বাহু অতিভুজ দেওয়া আছে, থিটা কোণের বিপরীত বাহু লম্ব বের করতে হবে। তো অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক কোনটা? সাইন থিটা। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এখানে এ। তাহলে আমি বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। তো সরণের মান বের করাই হচ্ছে সমীকরণ বের করা। এখানে থিটাটা কি ভাইয়া? কোণ। আর কোণ মানে হচ্ছে কৌণিক সরণ। এটা কিন্তু তোমাদের সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি চ্যাপ্টারে বলছি যে কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু কৌণিক সরণ ভাগ সময়। এটা কিন্তু তখন দেখাইছি বৃত্তাকার গতি চ্যাপ্টারে। তাহলে এখান থেকে আমি থিটা সমান কি বলতে পারি? ওমেগা ইন্টু টি। তো জাস্ট থিটার জায়গায় ওমেগা ইন্টু টি বসে দেব। থিটার জায়গায় ওমেগা ইন্টু টি বসে দেব। এইটাই হচ্ছে আমাদের ভাইয়া সরল দোলন গতির সমীকরণ। এই সমীকরণটাই হচ্ছে আমাদের এখানে সরল দোলন গতির সমীকরণ। তাহলে আমরা সরল দোলন গতির সমীকরণ বুঝলাম। এটা বুঝছি কি? এটা বুঝছি কি আমরা? জি আস্তে আচ্ছা ঠিক আছে, একটু কমেন্ট করো এটা বুঝছি কি না। বুঝছি ভাইয়া, রাফি বলছে, রাফি। তো যেহেতু এটা বুঝছি আর আমি এটা বিস্তারিত বলতেছি না। তো আমরা এই যে তরঙ্গটা এ পয়েন্ট থেকে ভাইয়া যাত্রা শুরু করছে, এইভাবে যাত্রা শুরু করছে। তো এই এ পয়েন্টের আমরা সমীকরণ বের করলাম। এ পয়েন্টের সমীকরণটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটা বের করলাম এ পয়েন্টের সমীকরণ। এখন আমাদেরকে বের করতে হবে এই তরঙ্গের মধ্যস্থিত একটা কণার সমীকরণ। আমাদের এই পয়েন্টে ধরো একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এই কণাটার সমীকরণ বের করতে হবে। তো এইখানে ধরলাম যে পি পয়েন্টে একটা কণা আছে, এই পি পয়েন্টের এই কণাটার আমাদেরকে সমীকরণ বের করতে হবে। সমীকরণ বের করা মানে সরণের মান বের করা, এই ওয়াই এর মান বের করা। এই পয়েন্টের নাম হচ্ছে ধরলাম বি পয়েন্ট। দেখো সরণের মান বের করাই হচ্ছে সমীকরণ বের করা। তো এই বি পয়েন্টের জন্য কি এই সমীকরণটাই হবে? এই সমীকরণটাই হবে, বাট জাস্ট একটু সিম্পলিফাই করতে হবে। কিভাবে? দেখো এই যে তরঙ্গটা, এখান থেকে যাত্রা শুরু করে এভাবে গিয়ে আবার পি পয়েন্টে পৌঁছাবে। তো এ থেকে পি পয়েন্ট পর্যন্ত একটা তো দূরত্ব আছে।
অবশ্যই একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমি ধরে নিলাম যে এক্স দূরত্ব আছে। তো এই পয়েন্টে তরঙ্গটা যে সময় উৎপন্ন হবে সেম পয়েন্টে কি সেম সময় কি এই তরঙ্গটা এইখানে আসবে না, তরঙ্গটা এইভাবে ট্রাভেল করার পর এইখানে আসবে। তার মানে ট্রাভেল করতে একটা তার সময় লাগবে, কতটুকু সময় লাগবে এই সময়ের মানটা কিন্তু আমরা বের করতে পারি কিভাবে। আমরা জানি তরঙ্গ সমবেগে চলে, তো সমবেগের জন্য আমরা জানি সূত্র এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এইখানে আমরা যেহেতু জানি সমবেগে চলে এস ইজ ইকুয়াল টু ভিটি বলতে পারি। আমরা বের করতে চাই টি এর মান, এখানে এস এর মান কোনটা, এই এতটুকু এক্স ভি ইন্টু টি, তো টি এর মানটা কতটুকু দাঁড়িয়ে দিচ্ছে এক্স ভাগ বি। তার মানে এইখানে যে তরঙ্গটা উৎপন্ন হইতেছে তার এক্স ভাগ ভি সময় পর এইখানে তরঙ্গটা আসবে। এইখানে তরঙ্গ যে সময় উৎপন্ন হইতেছে সেই সময়ের এক্স ভাগ ভি সময় পর এইভাবে ট্রাভেল করার পর এই এতটুকু সময় ট্রাভেল করার পর এই পি পয়েন্টে তরঙ্গটা চলে আসবে। তাহলে এই পি পয়েন্টের জন্য তরঙ্গের সমীকরণ কোনটা হবে, পি পয়েন্টের জন্য বা পি বিন্দুর জন্য পি বিন্দুর সমীকরণটা কি কত হবে, পি বিন্দুর সমীকরণ কোনটা হবে, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা, টি এর মান কতটুকু, এইখানের চেয়ে কতটুকু কম সময় পর এখানে তরঙ্গ উৎপন্ন হবে এক্স ভাগ ভি সময় পর। তরঙ্গ যদি ভি বেগে এই বরাবর চলে তাহলে এইখানের চেয়ে এ বিন্দুর চেয়ে পি বিন্দুতে এক্স ভাগ ভি সময় পর তরঙ্গ উৎপন্ন হবে। কার চেয়ে, এই পয়েন্টের চেয়ে, এই পয়েন্টের সময় হচ্ছে টি, এর চেয়ে কতটুকু সময় পর পর এক্স ভাগ ভি সময় পর। তাহলে সময়টা বাদ দিব, বাদ দিলে আমি সমীকরণটা বের করতে পারবো। এইটাই হচ্ছে আমাদের ভাইয়া এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করতে হবে ভাই, এখনো তো প্রমাণ হয়নি, জাস্ট একটু সিম্পলিফাই করলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো সিম্পলিফাই দেখো, ওমেগা এখানে কি ভাইয়া, এখানে আমাকে ওমেগা চাইছে, চাই নাই তো, এখানে 2π/λ চাইছে। তো এখানে ওমেগাটা কি ভাইয়া, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগাটা কি ভাইয়া কৌণিক বেগ। তো কৌণিক বেগ সমান আমরা কি জানি ভাইয়া, কৌণিক বেগ সমান জানি কৌণিক সরণ ভাগ সময়, কৌণিক বেগ সমান আমরা জানি কৌণিক সরণ ভাগ সময়। দেখা যায় কি, আচ্ছা দেখা যায় মনে হয় মেবি কৌণিক বেগ সমান লেখা যায় যে কৌণিক সরণ ভাগ সময়। এটা কিন্তু বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন অধ্যায়ের পড়াশোনা, এইটা কৌণিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক সরণ ভাগ সময়। তো এখানে কতটুকু কোণ উৎপন্ন করছে, এ থেকে পি বিন্দুতে আসতে কতটুকু কোণ উৎপন্ন করছে, এতটুকু প্লাস এতটুকু, এই এতটুকু, আর এই অংশটাকে জাস্ট আমি ঘুরাই পাশে লিখলাম এতটুকু কোণ উৎপন্ন করছে। এখন কথা হইতেছে ভাইয়া এই কোণটা কি তুমি কখনো বের করতে পারবা, এমনিতে বের করা যাবে না। তো তুমি এই পুরোটা জানো যে পুরোটাই হচ্ছে ভাইয়া 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তুমি পুরোটাই জানো 360 ডিগ্রি। তো এই পয়েন্টের কোণটা আমরা কিভাবে বের করতে পারি, এই পি পয়েন্টের কোণটা কিভাবে বের করতে পারি, একটু দেখো যে কিভাবে বের করা যায়। একটু দেখো, আমি এখানে একটু লিখে দিতেছি, নিচে কি দেখা যাবে, আচ্ছা সাইডে লিখে দিই, দেখো সাইডে লিখে দিই। এই যে ভাইয়া এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এই দুইটা হচ্ছে সমদর্শা দুইটা পয়েন্ট, সমদর্শা দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। দেখো এ পয়েন্ট থেকে তরঙ্গটা উপরের দিকে উঠতেছে, বি পয়েন্ট থেকেও তরঙ্গটা উপরের দিকে উঠতেছে, তার মানে এই দুইটা সমদর্শা পয়েন্ট, এই সমদর্শা দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। তো এই ল্যামডা দূরত্বের জন্য বা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কোণের পরিমাণ কতটুকু, এইটা প্লাস এইটা, এটাকে যদি এখানে আনো তাহলে দাঁড়াইতেছে একটা পুরো বৃত্ত মানে 360 ডিগ্রি। তো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কৌণিক সরণের পরিমাণ হচ্ছে ভাইয়া, আমি একটু দেখা যায় কি না আমি জানি না, মনে হয় তো দেখা যায়, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কৌণিক সরণের পরিমাণ ভাইয়া হচ্ছে আমাদের 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এতটুকু প্লাস এতটুকু 360 ডিগ্রি, বা 360 ডিগ্রিটাকে রেডিয়ানে যদি লিখি তাহলে 2π আকারে লেখা যায়, পাই মানে 180, এর সামনে 2 গুণ দিলে 360। তাহলে একক দৈর্ঘ্যের জন্য কৌণিক সরণের পরিমাণ হচ্ছে 2π/λ। তো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ট্রাভেল করছে কত দূর, এক্স দূরত্ব, এই এক্স দূরত্বের জন্য কৌণিক সরণের পরিমাণ কতটুকু হবে, 2π/λ, উপরে হবে এক্স। তাহলে তুমি কৌণিক সরণের পরিমাণ বের করলা। তো কৌণিক সরণ যদি বের করছো, কৌণিক বেগ বের করা কোনো ব্যাপার, এটা তো কোনো ব্যাপারই না। কিভাবে বের করবা, কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু কৌণিক সরণ ভাগ সময় 2πx/λ, সময়ের ভ্যালু কতটুকু ভাইয়া, সময়ের ভ্যালু তো বের করে রাখছো অটোমেটিক, এক্স ভাগ ভি, তাহলে এক্স ভাগ ভি, এটা ছিল আমাদের কৌণিক বেগ ওমেগা। লাস্ট এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে ওমেগা সমান কি দাঁড়াইতেছে, এই এক্স
আর এই এক্স কাটা যাবে, জাস্ট উপর নিচ করলে কাটাকাটি করা যাবে। তাহলে এক্স এক্স কাটাকাটি যাইতেছে 2π, আচ্ছা আমি একটু জাস্ট ক্যালকুলেট করে দিই তোমাদের বুঝতে জন্য সুবিধা হয়। 2πx ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ভি ডিভাইডেড বাই এক্স। তাহলে এক্স ক্যান্সেল, 2πv ডিভাইডেড বাই ল্যামডা থাকতেছে। এই যে কৌণিক বেগের পরিমাণ আমরা বের করলাম 2πv ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে কৌণিক বেগ ওমেগার মান বের করছি, এখানে বসে দিলেই আমাদের সূত্র প্রতিপাদন হবে, আর কিছু কাজ নাই। তাহলে y ইকুয়াল টু a সাইন ওমেগার ভ্যালু কত 2πv ডিভাইডেড বাই ল্যামডা, 2πv ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু টি মাইনাস এক্স ভাগ ভি। তো জাস্ট একটু আর গুণন করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও, জাস্ট গুণ করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু a সাইন 2π বাই ল্যামডা ইন্টু টি, 2πv ডিভাইডেড বাই ভি ইন্টু টি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস এর সাথে এর গুণ করে দেই, তাহলে 2πv ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু এক্স ভাগ ভি। তাহলে এই ভি ক্যান্সেল, y ইকুয়াল টু, আমি জাস্ট এই লাইনটাকে একটু এইখানে লিখি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে y ইকুয়াল টু দাঁড়াইতেছে আমাদের a সাইন 2π vt ডিভাইডেড বাই ল্যামডা, এখানে থাকতেছে যদি 2π ল্যামডা কমন নেই, 2π দেখো আমার লাগবে কি 2π বাই ল্যামডা, 2π বাই ল্যামডা যদি কমন নেই, এখানে 2π বাই ল্যামডা কাটাকাটি যাইতেছে, থাকতেছে ভিটি মাইনাস 2π বাই ল্যামডা কমন নিলে এক্স, এই যে এক্স শুধু থাকতেছে এক্স, তাহলে এক্স, এইটা হচ্ছে আমাদের প্রুফ বা প্রতিপাদিত। এই লাইনটা এখানে লিখে দিলে কি জায়গা দেখা যায়? দেখা গেলে তো নিচে লিখে দিলে হয়ে যেত, মেবি দেখা যায় না। তো যেহেতু দেখা যায় না, এটাকে একটু সাইডে লিখে দিলে আমাদের, জি 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 ভাই শেষ হয়েছে। y ইকুয়াল টু a sin 2π বাই ল্যামডা কমন নিলে vt মাইনাস এক্স থাকতেছে। তো আগে দেখাইছি, এটা কি আমরা বুঝছি? বলো, বুঝে থাকলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিই, নাহলে আরেকবার বুঝে দিই, ওভারভিউ দিয়ে নিই খুব দ্রুত। দেখো, আমাদেরকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ পদ্ধতি বা সিম্পল হারমোনিক মোশন, এই জন্য আমরা স্পন্দন গতি, কথা হচ্ছে না, অ্যান্সার হচ্ছে না, কারণ এই পয়েন্ট থেকে তরঙ্গটা এইভাবে যাত্রা শুরু করবে, ট্রাভেল করার পর তো পি পয়েন্টে পৌঁছাবে, তাহলে একটা টাইম লাগবে। কতটুকু টাইম লাগবে এটা আমরা বের করতে পারি, যেহেতু তরঙ্গ সমবেগে চলে। এস ইকুয়াল টু ভিটির সাহায্যে, এখানে তুমি যদি টি এর মান বের করতে চাও, টি ইকুয়াল টু এক্স ভাগ ভি দাঁড়ায়। তার মানে পি পয়েন্টে তরঙ্গটা পৌঁছাইতে এই পয়েন্টের সময়ের চেয়ে এক্স ভাগ ভি সময় পরে এখানে পৌঁছাবে। তো জাস্ট আমি এই জন্য সমীকরণটা লিখে দিচ্ছি, y ইকুয়াল টু a সাইন ওমেগা, টি এর মান কতটুকু, এই টি এর মান কতটুকু হবে, এ পয়েন্টের থেকে এক্স ভাগ ভি সময় পর এখানে তরঙ্গ উৎপন্ন হবে। তাহলে এ পয়েন্টের সময়ের ভ্যালু হচ্ছে টি, ওইখান থেকে এক্স ভাগ ভি বাদ দিতে হবে, বাদ দিলাম। এখন হইতেছে ভাইয়া আমাদের ওমেগার মান জানতে হবে। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এইটা জানলে আমাদের প্রতিপাদন হয়ে যাবে। দেখো প্রতিপাদনে y ইকুয়াল টু a সাইন 2π বাই ল্যামডা ইন্টু প্লাস এই যে ভিটি প্লাস মাইনাস এক্স লাগবে। তো y আছে, a সাইন আছে, ওমেগা নাই, ওমেগাকে সরাইতে হবে। কিভাবে সরাবো ওমেগাকে? ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ সমান আমরা জানি যে কৌণিক সরণ ভাগ সময়। এখন কৌণিক সরণের পরিমাণ কতটুকু? কৌণিক সরণের পরিমাণ হচ্ছে পি পয়েন্টে যেহেতু পৌঁছাইছে, তার মানে কৌণিক সরণের পরিমাণ এতটুকু প্লাস এতটুকু, এই যে এতটুকু পুরোটা এতটুকু হচ্ছে পুরোটা প্লাস এতটুকু। এই এতটুকুর ভ্যালু তো আমরা বের করতে পারবো না, আমরা পুরোটার মান জানি 360, তো পুরোটার মান জানিস 360। এই পয়েন্টের কোণটা আমরা কিভাবে বের করব? দেখো কিভাবে বের করা যায়। এই যে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য কোণের পরিমাণ এতটুকু প্লাস এতটুকু মানে 360, তাহলে একক তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কোণের পরিমাণ হচ্ছে 2π বাই ল্যামডা। তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য কৌণিক সরণের পরিমাণ হচ্ছে 2πx ডিভাইড বাই ল্যামডা। কৌণিক সরণের পরিমাণ বের করে ফেললাম, পি পয়েন্টের কৌণিক সরণ বের করলাম। পি পয়েন্টে পৌঁছাইতে কত সময় লাগবে? এক্স ভাগ ভি। তাহলে তুমি বসে দাও যে কৌণিক বেগ ওমেগা সমান কৌণিক সরণ ভাগ সময়, জাস্ট বসে দিচ্ছি। এখান থেকে ক্যালকুলেট করলে কৌণিক বেগ ওমেগার মান দাঁড়ায় 2π ভি ডিভাইডেড বাই ল্যামডা। তো এই যে কৌণিক বেগ ওমেগার মানটা জাস্ট আমার এই সমীকরণে বসে দিছি। এই যে সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো, যে এই সমীকরণে বসে দিছি।
বসে দেওয়ার ফলে আমাদের একটু ক্যালকুলেট করলে, জেনারেল ক্যালকুলেট জাস্ট গুণ করে দিলে, এর সাথে গুণ করে দিলে, ডিএনএ কমন নিলে জাস্ট আমাদের সমীকরণ প্রতিপাদন হয়ে যাবে। আশা করি এটা বুঝছি। তো দেখা হবে নেক্সট ক্লাসে।